প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি বরা করিম। শুনতে যাচ্ছেন রিজিয়া রহমানের উপন্যাস হারুন ফেরেনি এর তৃতীয় ও শেষ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। বাইরে হঠাৎ হুটোপুটির শব্দ উঠল। বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন রফিক। মাহমুদা ছুটে গেলেন বারান্দায়। অর্ধেক শরীর ঝুঁকিয়ে নিলেন রেলিংয়ে। নিশ্চয়ই হারুন। হয়তো তার পেছনে তাড়া করে আসছে কেউ। রফিক সাহেব এলেন বারান্দায়। কে? কি? জবাব দিলেন না মাহমুদা। রুনুর ঘরের দরজা খুলে গেল। এতক্ষণ সেও বোধহয় ঘুমোয়নি। আলো জ্বালাবার সময় না নিয়ে এসে দাঁড়িয়েছে মা বাবার পাশে। প্রশ্ন করতে গিয়ে কণ্ঠস্বর কেঁপে গেল তার। কি হলো মা? কিসের শব্দ হলো? তিনজন একই সঙ্গে তাকালো গলিতে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। গলির ল্যাম্পপোস্টের আলো যেন ছেঁড়া মশারিতে ঢাকা পড়েছে। স্পষ্ট করে কিছু দেখা যায় না। গলির আনাচে কানাচে ছুঁয়ে অনেকক্ষণ ঘুরল তিনজনের অনুসন্ধানী ব্যাকুল দৃষ্টি। না, পলায়ন পর কাউকে তাড়িয়ে আনছে না আক্রমণকারী হিংস্র পায়ের শব্দ। ঝিরঝিরে হালকা বৃষ্টিতে নিরুপায় শরীর বিছিয়ে ভিজছে ভাঙাচোরা শ্রীহীন গলি। রুনু প্রথম কথা বলল। কেউ নেই তো মা। বাবা, তুমি কাউকে দেখেছ? রুনুর প্রশ্নটা অভিমানী কান্নার মতো শোনালো। মাহমুদা নিশ্চল। তার আশার দৃষ্টি এখন গলির শেষ মাথায় স্থির। ক্লান্ত ভঙ্গিতে মাথা দোলালেন রফিক সাহেব। না, কাউকে দেখিনি। শব্দটা আবার উঠল। চমকে উঠলেন রফিক সাহেব। রুনুও। বৃষ্টির ঝালরে ঘেরা অস্পষ্ট আলোর তলায় শব্দের উৎস আবিষ্কার করে ফেললেন মাহমুদা। আরও কয়েকটি কুকুরের আবির্ভাব ঘটেছে। উচ্ছিষ্টের অধিকার নিয়ে যুদ্ধরত ক্ষুধার্ত কুকুরেরা আক্রমণ পাল্টা আক্রমণের কর্কশ শব্দে ভরিয়ে তুলেছে গলি। উচ্ছিষ্ট কুড়ানো মানুষটি ভিজতে ভিজতে বাঁকানো শরীর সোজা করতে চেষ্টা করছে বারবার। দুর্বল হাত তুলে তাড়া দিচ্ছে। যা যা। একটু পরে সেও ঝিমিয়ে গেল। অজ্ঞাত সমঝোতায় সন্ধি হয়ে গেল কুকুর আর মানুষে। দৃশ্যটা কিছুক্ষণের মধ্যেই পুরনো হয়ে মানিয়ে গেল ভেজা রাতের শরীরে। রুনু মুখ ফিরিয়ে নিল। অসহিষ্ণু গলায় কথা বলল রুনু। এইসব ভালো লাগছে না। এসব সহ্য করতে পারছি না। উহ, অসহ্য, অসহ্য। মাহমুদা ঘুরে দাঁড়ালেন। কি হলো? এমন করছিস কেন? কি সহ্য হয় না? ক্ষেপে উঠল রুনু। জানো না কি সহ্য হয় না? জিজ্ঞেস করছো কেন? রফিক সাহেব থামিয়ে দিলেন রুনুকে। আহ রুনু, থাম তো। ক্ষিপ্ত ভঙ্গি নরম হয়ে গেল রুনুর। বয়সী মানুষের উদ্বেগ নিয়ে বলল, আমার মনে হচ্ছে আজ কিছু একটা হবে। কি হবে? কি বলতে চাচ্ছিস তুই? আক্রমণের তীক্ষ্ণ ধার ঝলসে উঠল মাহমুদার দুচোখে। আপাতত রুনুই প্রতিপক্ষ। আমি জানি না, বলতে পারবো না। যা জানিস না তা বলে ভয় দেখাতে আসিস কেন? মাকে ঠান্ডা জবাব ছুড়ে দিল রুনু। নতুন করে ভয় পাবার কি আছে? আর কিসেরই বা ভয়? ভয় না পেয়ে রাগ আনতে পারো না মনে? রুনুর কণ্ঠে, রুনুর ভঙ্গিতে অচেনা কোনো তরুণীর বিদ্রোহ থমকে আছে। সারা পৃথিবীর বিরুদ্ধে অভিযোগে ও যেন দুর্বিনীত হয়ে উঠেছে। আঘাত করার প্রচণ্ড ইচ্ছায় যথার্থ স্থান খুঁজে ফিরছে। অবরুদ্ধ আক্রোশ ধাক্কা মারল রুনুর কথায়। লাথি মেরে ভেঙে ফেলতে পারো না সব ভয়ের দেয়াল? পারো তো কেবল বড় বড় কথা বলে প্যানপেনিয়ে কাঁদতে। রুনু হাঁফাচ্ছে। রফিক সাহেব দুহাতে রুনুকে ধরলেন। কি পাগলামি শুরু করলি? বাবার হাতের ওপর দুর্বল হয়ে ভেঙে পড়ল রুনু। বাবা, আমার কষ্ট হচ্ছে বাবা। আয়, ঘরে আয়। রুনুর হাত ধরে নিয়ে এলেন রফিক। বসিয়ে দিলেন বিছানায়। ঘরের আলো নিভিয়ে দিলেন মাহমুদা। নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন দরজায়। স্তব্ধ হয়ে থাকল রুনু অনেকক্ষণ। তারপর স্বাভাবিক হল। সহজ গলায় বলল, বাবা, ও বিদেশে যেতে চেয়েছিল। যদি দিতে, যদি ওকে ওই গলির মধ্যে আটকে না রাখতে, তাহলে আজ হয়তো ও এমন হয়ে যেত না।
রফিক সাহেবের হঠাৎ মনে হলো আজকের রাতটা একটা অস্বাভাবিক রাত, আর সেই কারণেই তারা সবাই বারবার স্বাভাবিক হতে ভুলে যাচ্ছেন, এমনকি রুনুও। কথা বলে উঠলেন মাহমুদা। তার কথায় ঝলক দিয়ে উঠল ক্ষোভ। ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করাবার মতো পয়সা যে আমাদের নেই, সেটা কি কেউ জানে না? যার যেমন কপাল। সূক্ষ্ম আলপিনের মতো খোঁচাটা এসে বিঁধল রফিক সাহেবকে। মাহমুদা কখনো তাকে দোষারোপ করেন না, কিন্তু আজ কি তাই করেছেন? স্বামীর অক্ষমতাকেই দায়ী করছেন ছেলে মেয়েদের ব্যর্থতার জন্য। বেখাপ্পাভাবে রেগে উঠলেন তিনি হঠাৎ। দেশ ছেড়ে সরে যাওয়া তো পালিয়ে যাওয়া, সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা জীবন নয়। বাবার কথার উত্তাপ আমলে আনল না রুনু। তুমি তোমার অক্ষমতা চাপা দেবার জন্য যা খুশি তাই বলতে পারো, তবে আমি বলবো এটা পালানো নয়, জীবনকে খুঁজে বের করা। রুনু, হ্যাঁ বাবা, তাই যদি না হবে তাহলে হারুনকে নিয়ে কেন এত ভয়, লজ্জা, উদ্বেগ আমাদের? সেটা আমাদের ভাগ্য। ওটা ঠিক কথা নয়, বরং ওটা তোমাদের অক্ষমতা। ওই অক্ষমতার জন্যেই হারুন জীবন পেল না। ও তো হতে পারত কবি, লেখক, বড় ব্যবসায়ী, চাকুরে, ডাক্তার কিংবা বড় একজন নেতা। বলো, পারত না? রফিক সাহেব উঠলেন, হেঁটে চলে গেলেন বারান্দার দিকে। যেতে যেতে বললেন, রুনু, আমরা দোষ চাপাবার আসল জায়গা খুঁজে পাচ্ছি না বলেই হয়তো নিজেদের মধ্যে পরস্পরকে দোষারোপ করে হালকা হতে চাচ্ছি। এসব কথা তুলে লাভ নেই। এতক্ষণে ক্লান্ত, বিষণ্ণ অনুনয়ে ব্যাকুল হলেন মাহমুদা। তোমরা কেউ কি একবার হারুনের খোঁজ করবে না? গিয়ে দেখবে না কোথায় কি হলো আমার ছেলেটার? রফিক সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন, বলা হলো না। বুকের ভেতর চাপ ধরা ফিকে ব্যথায় দম বন্ধ হয়ে এলো তাঁর। বসে পড়লেন তিনি। মাহমুদা ছুটে এলেন, অন্ধকার হাতড়ে হাত রাখলেন রফিকের পিঠে। কি হলো, কি হলো তোমার? কথা বলছো না কেন? রুনু এসে দু হাতে জড়িয়ে ধরল রফিককে। বাবা, কি হয়েছে বাবা? টেনে নিঃশ্বাস নিলেন রফিক। আস্তে বললেন, হো কিছু না, হঠাৎ বুকটার মধ্যে যেন কেমন করে উঠল। রুনু আর মাহমুদা রফিক সাহেবকে ঘরে নিয়ে এলেন, শুয়ে দিলেন বিছানায়। রুনু রফিকের মাথায়, বুকে ব্যস্ত উদ্বিগ্ন হাত রাখল। বাবা, কেমন লাগছে বাবা? গরম চা করে দেই এক কাপ? হাত তুলে নিষেধ জানালেন রফিক। না মা, তুই আমার কাছে থাক। রুনু খুব বিভ্রান্ত বোধ করছে। বাবা, ভোর হলে আমি ডাক্তারের কাছে যাব। রফিকের মাথার কাছে নিষ্প্রাণ কাঠের মতো দাঁড়িয়ে আছেন মাহমুদা, যেন কথা বলতে ভুলে গেছেন। মাহমুদা, আস্তে ডাকলেন রফিক। একটু থেমে থেমে বললেন, ভয় পেও না মাহমুদা, আমার তেমন কিছু হয়নি। রফিক সাহেব স্বাভাবিক নিঃশ্বাস নিলেন। এরকম ব্যথা আগেও তার 2-1 বার হয়েছে। ডাক্তার বলেছে হার্টের কিছু নয়, খুব বেশি টেনশনে এরকম হয়। বুকে হাত রাখল রুনু। বাবা, তুমি আমার উপর রাগ করেছ? অনুতপ্ত রুনুর চোখের পানি ঝরে পড়ল রফিক সাহেবের কপালে। হাত বাড়িয়ে রুনুকে বুকের কাছে টেনে আনলেন রফিক। আদরের হাত বুলিয়ে দিলেন ওর মাথায়। কাঁদিস না মা। মুহূর্তে বিরাট এক দুঃখের নদী যেন প্রচণ্ড আবেগে, শব্দে, আলোড়নে ভেঙে পড়ল। প্রবল কান্নায় বুঝি চৌচির হয়ে গেল রুনু। কেন ফিরে এলো না হারুন? কোথায় গেল? তোমরা আমার আদরের ছোট ভাইটাকে ফিরিয়ে এনে দাও। কেন তোমরা কিছু করছো না এখনো? ঝড়ে দোলা লাগা গাছের মতো দুলে উঠলেন মাহমুদা। খাটের স্ট্যান্ড ধরে পতন থেকে নিজের শরীর বাঁচালেন। ভাঙা গলায় কোনো রকমে উচ্চারণ করলেন, কাঁদিস না রুনু, হয়তো সে ফিরে আসবে। রফিক সাহেব উঠে বসলেন। মেয়েকে সান্ত্বনা দেবার মতো কোনো আশার নরম কথা খুঁজলেন, পেলেন না। বাবার কোলে মুখ রেখে কাঁদছে রুনু। কান্নার মধ্যে অসহায় জবানবন্দি দিয়ে যাচ্ছে,
বাবা, আমি তোমাদের দোষী করতে চাইনি, কিন্তু সারাক্ষণ আমাকে অস্থির করে তোলে রাগ, ভয়, দুঃখ। সে কথা আমি কাউকে বলতে পারি না বাবা, কাউকে না। রুনু, রুনু ওঠ, কাঁদিস না। কান্নাটা তো হেরে যাওয়া। আমি চাই তুই অন্তত হেরে যাস না, জিতে যাবার মতো কেউ থাকুক। ধীরে ধীরে মাথা তুলল রুনু, উঠে বসল। কান্নার দমকে কেঁপে ওঠা শরীর স্থির হল। ভেজা ভেজা বিষণ্ণ শব্দে একাই কথা বলল। ছেলেবেলায় ও একবার আমার স্কুলের বই ছেড়ে ফেলেছিল। ওকে আমি এত জোরে চড় মেরেছিলাম যে ওর ফর্সা গালে লাল হয়ে ফুটে উঠেছিল আমার 5 আঙ্গুলের ছাপ। ও আমার দিকে এমন করে তাকিয়েছিল, সে চোখে আমি ভীষণ অভিমান আর দুঃখ দেখেছিলাম, যেন বলছিল, তোরা আমাকে এত ব্যথা দিতে পারিস। বারান্দায় কোণে বসে অনেকক্ষণ কেঁদেছিল হারুন। ও বড় ভালো ছেলে ছিল বাবা। কথা শেষ করে আবার ফুপিয়ে কেঁদে উঠল রুনু। আমার একমাত্র ছোট ভাইটা। ছেলেবেলায় আমরা একসঙ্গে কাঁধে ব্যাগ ঝুলে স্কুলে গেছি। ও কখনো কারোর সঙ্গে ঝগড়া মারামারি করেনি। সে কোথায় চলে গেল? মা বাবা, তোমরা কিছু বলবে না? রফিক সাহেব কথা বললেন না। মাহমুদা নিস্তব্ধ। গুম গুম শব্দে মেঘ ডাকল। বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দিতে থাকল খোলা বারান্দা। মাহফুজ দাঁড়িয়ে আছে সামনে। মাহফুজ বলছে, ভাইজান, খবর শুনেছ? টোকা খুন হয়েছে। ব্যস্ত হয়ে অফিসে বেরোচ্ছিলেন রফিক। আইয়ুব খানের উন্নতির দশক, ডেকেডের প্রচার চলছে। অফিসে প্রচণ্ড চাপ, সারাক্ষণে সাজ। ফিল্ড মার্শাল আইয়ুব খান সদম্ভে প্রচার করেছেন। দেশ যখন অরাজকতা আর বিশৃঙ্খলায় তলিয়ে যাচ্ছিল, তখন দেশপ্রেমী সৈনিকরা চুপ করে থাকতে পারেনি। তারাই দীর্ঘ 10 বছরের অক্লান্ত পরিশ্রমে দেশকে উন্নতির দশকে পৌঁছে দিয়েছে। সারা দেশে উন্নতির চরম বিজয় ঘোষণা করে ঝলমল করছে আলোকসজ্জিত ভবন। গড়ে ওঠা তারবেলা, মংলা। মাথা তুলেছে দ্বিতীয় রাজধানী ইসলামাবাদ। 65 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ঘাটতি পড়লেও উন্নতি থেমে থাকেনি। মাহফুজের কাছে শুনেছেন রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারপিটের ঘটনার অভিযোগ নিয়ে কিছু শিক্ষক দেখা করেছিলেন প্রেসিডেন্ট আইয়ুবের সঙ্গে। তিনি তখন ঢাকায় এসেছিলেন। মহাখাপ্পা হয়ে উঠলেন। পেয়েছ কি তোমরা? हम सारे दुनिया से भीख मांग के लाता है तुम लोगों को खिलाने के लिए, और तुम सब आपस में फसाद की मजाक उड़ाते हो। सोचा मुझे कुछ पता नहीं है। উন্নতির দশকে প্রেসিডেন্ট আইয়ুব নিজেই ভিক্ষাবৃত্তির স্বীকারোক্তি তুলে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিলেন। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসের চারা শক্তিশালী বৃক্ষের অবয়বে মাথা উঁচু করতে শুরু করল। মাহফুজ আবার বলল, টোকার যে এমন হবে এটা কে ভেবেছিল? কথাটা সত্যি। আইয়ুবের সমর্থন পুষ্ট বিভীষিকা সৃষ্টিকারী টোকা ছিল শক্তিশালী লাঠিয়াল। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি করে সে রাজার মতো হেঁটে বেড়াত। কোনো এক সময় সে ছাত্র হয়ে এসেছিল, সে কথা সবাই ভুলে গিয়ে বলতো, মনে মা আইয়ুবের ভাড়াটে গুন্ডা। হাতে ঘড়ি পড়তে পড়তে প্রশ্ন করলেন রফিক, কি করে খুন হলো? কি জানো, শুনছিলাম ভাগবাটোয়ারা নিয়ে ওদের নিজেদের মধ্যে গোলমাল চলছে। দলের কেউ করতে পারে। লাশ পাওয়া গেছে রমনা পার্কে। টোকার অপমৃত্যুর খবর বাতাসের বেগে ছড়িয়ে গেল ঢাকা শহরে। দলে দলে লোক ভিড় করল রমনা পার্কে, যেন দুর্ধর্ষ ডাকাত অথবা ত্রাস সৃষ্টিকারী বাঘ মারা পড়েছে পুলিশ কিংবা শিকারীর গুলিতে। রফিকও গেলেন। রমনা পার্কের বৃষ্টি ভেজা ঘাসের উপর উপুর হয়ে পড়ে আছে টোকার লাশ। বিশাল দেহের সুদর্শন যুবকটির খোলা গায়ে আর ট্রাউজার্সে কাদা রক্তে মাখামাখি। অবহেলায় পড়ে থাকা এই দিন ও মৃতের দিকে তাকিয়ে দুচোখে পানি এসে গেল রফিকের। চারপাশের কৌতূহলী মানুষের ভিড়ে শোক নেই, বিচ্ছেদের বেদনা নেই। স্বজন হারানোর বেদনায় কোথায় কোন অন্ধকার ঘরে লুকিয়ে কাঁদছে ওর মা বোন, সেটা জানবার সমবেদনা কারো নেই। ফিরলেন রফিক মেঘ ঢাকা উন্নয়নের দশকের ঝলমলে নগরে।
যে নগরীটির সকাল নিরুপায়ভাবে নির্বিকার একটি সম্ভাবনা হারানো তরুণের অপমৃত্যুর প্রতি। ফেরার সময় দেখা হলো মাহফুজ আর মিনার সঙ্গে। পাবলিক লাইব্রেরির গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে ওরা। রফিককে দেখে এগিয়ে এলো। উত্তেজনার রেশ ওদের চোখে। হয়তো টোকাকে নিয়ে আলাপ চলছিল। মিনা বলল, দেখে এলেন? খুব সংক্ষিপ্ত উত্তর দিলেন রফিক। মনটা ভালো লাগছে না। টোকার করুণ মৃত্যুতে টোকার জন্য শোকার্ত হচ্ছেন রফিক, অথচ এর আগে সবার মতো রফিকও ওকে ঘৃণাই করতেন। বাঁচা গেছে, এবার ঢাকা ইউনিভার্সিটি হাঁফ ছেড়ে বাঁচল। আপনি দেখে নেবেন, নিজেরা খুনোখুনি করে ওরা সব কটা মরবে। মিনার উত্তেজিত খুশির সংলাপ ব্যথিত করল রফিককে। কিছু বললেন না তিনি। অত খুশি হয়ে নাচতে শুরু করো না। মাহফুজের টিপ্পনিতে আরো জোরদার হলো মিনা। আমি একা কেন, অনেকেই খুশি হয়ে নাচতে শুরু করেছে। অপেক্ষা করো, আরো অপেক্ষা করো। আইয়ুব মোনেম শাহী যে বীজ ছড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে, একে নির্মূল করতে সময় লাগবে। এক টোকা গেছে, আরো কত টোকা সেই বীজ থেকে গজিয়ে উঠবে কে জানে। অন্ধকার ঘরটি বৃষ্টির মৃদু শব্দ নিয়ে স্পষ্ট হলো। সেই অন্ধকারে তাকিয়ে এখন খুব আশ্চর্য বোধ করলেন রফিক। এত বড় সত্যি কথাটা সেদিন মাহফুজ কেমন করে বলেছিল? টোকার মৃত্যু আলোচনার ঝড় তুলেছিল, কিন্তু আরো কয়েকটি অপমৃত্যু টোকার অপমৃত্যুকে ভুলিয়ে দিল। 69-এ লাহোরে আইয়ুব বিরোধী আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করল। সিন্ধে, করাচিতে ছাত্র জনতা পথে নামল। তার ঢেউ এসে লাগল ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কের ছাপ মুছে ফেলল। গৌরবের সংগ্রামী আন্দোলন ফিরে পেয়ে গেল প্রতিবাদী শক্তি। পথে নামল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সত্যিকার গণতন্ত্র চাই, চাই আইয়ুব শাহীর পতন। আগরতলা ষড়যন্ত্রের বানোয়াট মামলা খারিজ হোক। স্লোগানে কেঁপে গেল দেশ। মাহফুজের উদ্দীপ্ত মুখের দিকে তাকিয়ে রফিক বলেছিলেন, এখন পারবি তো ঢাকা ইউনিভার্সিটির পবিত্র মাটি থেকে আইয়ুবের কলঙ্কের বীজ তুলে ফেলে দিতে? মাহফুজের সে উজ্জ্বল প্রদীপ্ত হাসি এখনো মনে করতে পারেন রফিক। পারব, সব পারব। সত্যকে কতদিন চাপা দিয়ে রাখা যায়? সত্য তো আগুন। আগুনের মতোই ঝলসে উঠেছিল মাহফুজ। আগরতলা মামলা উড়ে গেল স্লোগানের গর্জনে। পতন হল আইয়ুব শাহীর। রেডিও টিভিতে নতুন ক্ষমতা দখলকারী সেনাপতি অস্ত্র পিছে লুকিয়ে সাদা চেহারায় ঘোষণা করল, আমি ইয়াহিয়া খান, আমি গণতন্ত্রের সেবক। অল্পদিনের মধ্যেই হবে সাধারণ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেব ক্ষমতা। 70-এর প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে শকুনিরা খুবলে খেতে শুরু করল এদেশের বনি আদমের লাশ। পশ্চিমে তখন প্রাসাদ ষড়যন্ত্রে নিমগ্ন ক্ষমতালোভী পশ্চিমা। কোনো রকমে দায়সারা সাহায্য আর সহানুভূতি পাঠিয়ে দিয়ে বসল আবার ভাগবাটোয়ারার নীল নকশার কাজে। এ বিশাল ভয়াবহ দুর্যোগে রাওয়ালপিন্ডির দিকে হাত তুলে মাওলানা ভাসানী চিৎকার করে উঠলেন, তারা কেউ আসেনি আমাদের এই দুর্দিনে। সেদিন আমরা প্রথম নিজেদের যোগ্য প্রতিনিধি খুঁজেছিলাম, তারপর চেয়েছিলাম স্বাধীনতা। কথাটা এখন একা একা অন্ধকারে মনে মনেই বললেন রফিক। ভেজা রাতের অন্ধকার কারাগারে বন্দী হয়ে আছেন তারা তিনজন। আর কেউ নেই। বাইরের ঝাপসা আলোর আভায় নিশ্চল হয়ে ফুটে আছে তিনটি মানুষ। হাঁটুতে মাথা গুজে বসে আছে রুনু, তার পাশে মাহমুদা। টুপটাপ বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাহমুদের দৃষ্টি এখনো বাইরে। এমন রাতে আসতো মাহফুজ, জুয়েল, আজাদ, বাবুল। হালকা শব্দ উঠত। খুব সাবধানে তাদের লুকিয়ে ফেলার অভ্যস্ততা আয়ত্ত করে ফেলেছিলেন মাহমুদা। এখন নিঃশব্দে তারা আর আসে না। 16 ডিসেম্বর এসেছিলেন রফিক ক্যান্টনমেন্ট থেকে। আসেনি মাহফুজ, শফিক। মাহমুদা 7 মাসের হারুনকে রফিকের কোলে দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ওরা কেউ আসেনি, যেদিন ওদের খবর এসেছে সেদিনই এসেছে হারুন। রফিক সাহেব ছেলেকে কোলে তুলে নিয়ে বললেন, ওর নাম হোক স্বাধীন। নামটা পছন্দ হয়নি মাহমুদার। হারুন নাম তিনিই রেখেছিলেন। দূর থেকে ভেসে এলো মোরগের ডাক। মুখ তুলল রুনু।
ভোর হয়ে এলো বাবা। হুম, অস্পষ্ট জবাব দিলেন রফিক। একবার কি যাবে মিনার বাড়িতে? মাহমুদের বিষণ্ণ কণ্ঠ ছুঁয়ে দিল রফিককে। জবাব দিলেন না রফিক। বুকের গভীরে সে হালকা ব্যথাটা আরেকবার ঝিলিক তুলে মিলিয়ে গেল। উঠলেন তিনি, এসে দাঁড়ালেন বারান্দায়। মেঘে ঢাকা আকাশ লুকিয়ে রেখেছে ভোরের আলোকে। এখনো অন্ধকার চারপাশে। রফিক সাহেবের মনে হলো তিনি খুব একা, তার চারপাশে কেউ নেই, কিছুই নেই। বারান্দার রেলিংটাকে হাত বাড়িয়ে আঁকড়ে ধরলেন তিনি। কুয়াশা ভেজা রাতটি গম্ভীর তোপধ্বনি করে জাগিয়ে দিয়েছে সবাইকে অনেক আগেই। রফিক, শফিক, মাহফুজের মায়ের কান্না ক্লান্ত হয়ে এসেছে। তাকে ঘিরে রেখেছে নাতি নাতনি আর ২-৪ জন আত্মীয় পড়শি। রফিক ব্যস্ত। দুপুরে ফকির খাওয়ানো হবে, বাদ আসর মিলাদ। কয়েকজন কারি কোরআন খতম করার জন্য কোরআন পড়া শুরু করেছে বসার ঘরে। ঠিক তখনই এলো মিনা। সাদা শাড়ি পরে হাতে একগোছা ফুল নিয়ে এসে দাঁড়ালো ঘরের দরজায়। রফিকের মা আবার নতুন আবেগে কেঁদে উঠলেন। মিনা দাঁড়ালো তার পাশে। কাঁদবেন না মা, আজ ওরা আসছে। রফিকের মা মানিকগঞ্জ থেকে এসেছেন কাল বিকেলে। 1 বছর ধরে তিনি ওখানেই আছেন। মিনা আগে তাকে খালাম্মা বলে ডাকত, আজই প্রথম মা ডাকল। মিনাকে বুকে জড়িয়ে আবার কাঁদলেন তিনি। আমার মাহফুজ বড় পছন্দ করত তোমাকে। শফিকের বউ রিমি পাথর হয়ে বসে আছে। তাকে দেখালেন রফিকের মা। বলো, কেমন করে ওর দিকে আমি তাকাবো? মাহমুদা এসে শান্ত করলেন শাশুড়িকে। মিনা উঠে দাঁড়ালো, রিমিকে ডাকল, এসো আমরা ও ঘরে যাই। রিমি কাল রাতে এসেছে বাবার বাড়ি থেকে। শফিকের সঙ্গে বিয়ের পর মাত্র 1টি মাস সে শফিকের সঙ্গে কাটিয়েছে। যুদ্ধের সময় মা বাবার সঙ্গে চলে গিয়েছিল ভারতে। স্বাধীনতার পর ফিরেছে দেশে, কিন্তু শ্বশুরবাড়িতে আর ফেরেনি। মিনা রিমির হাত ধরে পাশের ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে মাহমুদা এলেন। নিচু গলায় রফিককে ডাকলেন, ও ঘরে গিয়ে দেখো, মিনা রিমি দুটোই কেঁদে সারা হচ্ছে। দরজার সামনে এসে দাঁড়ালেন রফিক। মাহফুজ আর শফিকের ছবির সামনে ফুল, আর 2টি তরুণীর শোকার্ত কান্না তাঁর বুকে প্রচণ্ড আঘাত হয়ে ছুটে এলো। বসে পড়লেন রফিক। তখনই পাশের ঘর থেকে প্রচণ্ড শব্দে কেঁদে উঠল হারুন। খাট থেকে গড়িয়ে পড়ে ব্যথা পেয়েছে। চমকে উঠলেন রফিক। কে কাঁদে? হারুন? কোথায় সে? মেঘলা ভোরের ঘন আধার কেটে জেগে উঠেছে মোরগের আসন্ন দিনের ঘোষণা। রেলিং ধরা হাত বৃষ্টিতে ভিজে যাচ্ছে। হাত সরিয়ে নিলেন রফিক। এখন তার মনে পড়ল, পরের 16 ডিসেম্বরে সাদা শাড়ি পরে মিনা একাই ফুল দিয়েছিল মাহফুজের ছবির সামনে। রিমি আসেনি। বিয়ে হয়ে নতুন স্বামীর সঙ্গে বিদেশে চলে গেছে সে। রিমির বিয়ের পরে মারা গেলেন রফিকের মা। মিনার কান্নায় শরিক হবার লোক কমল। সেই ডিসেম্বরের পরেই রফিক বলেছিলেন, মিনা, তুই এবার বিয়ে কর। রফিক জানতেন মিনার মা বাবা মিনার জন্য পাত্র খুঁজছেন। রফিকের কথা মিনা ভীষণ কেঁদেছিল। ভাইজান, ও কথা আপনি আর কখনো বলবেন না আমাকে। কিন্তু তোর জীবন সামনে পড়ে রয়েছে, মাহফুজ তো আর ফিরবে না। কে বলেছে ও ফিরবে না? সারা বছর আমি ওর পথ চেয়ে থাকি। ডিসেম্বরের 16 তারিখেও আসে, বলে যায় সামনের ডিসেম্বরে আবার আসবে, চিরকাল আসবে। পরের ডিসেম্বরের আগেই মিনা এলো, সঙ্গে ওর মা বাবা। মিনার বিয়ে ঠিক হয়ে গেছে ডিসেম্বরের 1লা সপ্তাহে। মা বাবার সঙ্গে বিয়ের দাওয়াত দিয়ে গেল মিনা। যাবার সময় বলে গেল, ভাইজান, মাহফুজ চিরকাল আসবে, হয়তো হারিয়ে গেলাম আমি নিজেই। এরপর কোনো ডিসেম্বরের 16 তারিখে ফুল হাতে সাদা শাড়ি পরে মিনা আর আসেনি। এসেছে অন্য সময়ে, খোঁজ খবর করেছে, আগের মতোই আন্তরিক হয়েছে। এখন ব্যস্ত ব্যবসায়ী ঘর সংসারী মিনা আর আসে না।
কিন্তু রফিক গেছে মিনার বাড়ি, এখনো যেতে হয়। বাবা। রুনু এসে দাঁড়ালো পাশে, মুখ ফেরালেন রফিক সাহেব। বাবা, মা কাঁদছে। বাবা, মিনা ফুপুর কাছে যাবে একবার? দেখি, ভোর হোক, এখনো তো অন্ধকার। উদ্দেশ্যহীনভাবে কথাটা বললেন রফিক। ঠান্ডা বাতাসে শীত করছে তার। হঠাৎ করে বললেন, রুনু, ঝুনুটা চিঠি লেখে না অনেক দিন, তাই না রে? না। মাথা নাড়ল রুনু। ঝুনু ওর বাচ্চা নিয়ে স্বামীর সঙ্গে আবুধাবিতে আছে। গত বছর এসেছিল ছুটিতে। হারুনের চালচলনে চিন্তিত হয়ে বলেছিল, ওকে সঙ্গে করে নিয়ে যাই, দরকার নেই পড়ালেখার, ওখানেই চাকরি বাকরি করুক। রাজি হননি রফিক সাহেব। গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও এখনো হয়নি যার, সে কি চাকরি করবে বিদেশে? কেন রাজি হননি রফিক? তিনি কি ভেবেছিলেন হারুন ঢাকা ইউনিভার্সিটি থেকে ভারী ওজনের ডিগ্রি নিয়ে ফেলবে? বোঝেননি কেন হারুন ডিগ্রির গন্তব্যে পৌঁছানোর রাস্তা পাশ কাটিয়ে অন্য রাস্তায় চলে গেছে? শফিক আইএসসি পাশ করে আর্মিতে গিয়েছিল, সে দুঃখ অনেক দিন ভুলতে পারেননি রফিক। মাহফুজ ভালো ছাত্র ছিল, সিএসএস এর জন্য তৈরি হতে হতে থেমে গেল। হারুনকে দিয়েই হয়তো ডিগ্রির মোহর অপূর্ণতা পূর্ণ করতে চেয়েছিলেন। বাবা, মিনা ফুপুই তো হারুনকে নিয়ে গিয়েছিল, হারুনের জন্য তো তার কিছু করা উচিত। থমকে গেলেন রফিক। যে সত্যি কথাটা অনবরতই মনে হুল ফোটায়, যে সত্যি কথাটা তিনি নিজে কখনো মুখ ফুটে বলতে পারেন না, সে কথা রুনু কত অনায়াসে উচ্চারণ করল। যেন মেয়েকেই খুশি করছেন এমনভাবে বললেন, দেখি, বলবো মিনাকে, আর দেখা যাক হারুনকে বুঝিয়ে সুঝিয়ে ঝুনুর কাছে পাঠিয়ে দেয়া যায় কিনা। অস্ফুট শব্দে হেসে ফেলল রুনু। হাসছিস যে? হাসি পাচ্ছে তোমার কথা শুনে। আমি জানি ওসব কিছুই তুমি পারবে না। রুনুর সামনে রফিক সংকুচিত বোধ করলেন। হতাশ মানুষের যুক্তি খোঁজার মতো করে বললেন, তখন যদি হারুনকে নিয়ে মিনার কাছে না যেতাম, এত বড় ভুলটা যে কেমন করে হলো। কথাটা বলেই ভাবলেন রফিক, সত্যিই কি তিনি ভুল করেছিলেন? কিন্তু তখন তো মনে হয়নি তিনি ভুল করছেন। কেমন করে মনে হবে? অন্য কারো কাছে নয়, তিনি তো মিনার কাছেই গিয়েছিলেন। দ্বিতীয় বিভাগে পাশ করা হারুনের ভর্তি নিয়েই ছিল সমস্যা। মিনাকে অনুরোধ করেছিলেন রফিক। মিনা দায়িত্ব নিয়েছিল ঠিকই, কিন্তু বলেছিল, ভাইজান, আজকাল পিছনে কোনো দলের জোর থাকলে ইউনিভার্সিটিতে ভর্তি হলে সিট পেতে সুবিধা হয়, আমি আমার ভাসুরকে বলে দেখব। মিনার ইঙ্গিতের পরও রফিক সাহেব চিন্তিত হননি, পিছিয়ে যাননি, জোরালো করে বলতে পারেননি, দরকার নেই তাহলে কোনো দলের মুরব্বি আনার। বরং তিনি খুশি হয়ে বলেছিলেন, দেখ, বলে যদি কিছু করা যায়, লেখাপড়া বন্ধ হয়ে গেলে বসে বসে করবে কি ছেলেটা। হারুনকে নিয়ে মিনার সঙ্গে মিনার ভাসুরের বাড়িতে গিয়েছিলেন রফিক। খুব আত্মপ্রসাদে মিনার ভাসুরকে বলেছিলেন, আমার এই ছেলেটির জন্ম ৭১ মুক্তিযুদ্ধের সময়। যেদিন ওর জন্ম হয় সেদিন আমার ছোট ভাইটি শহীদ হয়। এখন কি মিনাকে বলা যায়, তোমার হারুনের জন্য কিছু করার ছিল, কিছু করার আছে? অসহায়ের মতো মেঘাচ্ছন্ন আকাশেই প্রশ্ন পাঠালেন রফিক। সেখানে এখনো ভোরের আলো স্পষ্ট হয়ে ওঠেনি। মাহমুদা হেঁটে এলেন হারুনের ঘরে, আলো জ্বালালেন। নিভাজ বিছানা, গোছানো জামা কাপড়, হারুনের প্রসাধনী, টুকটাক জিনিসপত্র দপ করে জীবন্ত হয়ে উঠল তার সামনে। হয়তো অ্যাস্ট্রিতে আধ খাওয়া সিগারেট মুখ গুজে আছে। এইমাত্র বুঝি হারুন বেরিয়েছে এ ঘর থেকে। রান্নাঘরে এলেন মাহমুদা। রান্নাঘরের সঙ্গে ছোট্ট করিডোরে খাবার টেবিল। হারুনের প্লেট গ্লাস গুছিয়ে রেখেছেন যেমন, তেমনি আছে। আজই অনেকদিন পরে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলেছিল হারুন, মা, বড় খিদে পেয়েছে, ভাত দাও। এই তো বাবা, রান্না হয়ে গেল, যা তুই গোসল কর। রান্না শেষ হবার আগেই হারুন বেরিয়ে গিয়েছিল।
কেন মাহমুদা তখন ফেরাননি হারুনকে? হারুন তো ফিরতে চেয়েছিল। খাবার টেবিল আঁকড়ে মাহমুদা তাকালেন হারুনের ঘরের দিকে। ওই ঘর তিনি হারুনের জন্য নিরাপদ ভেবেছিলেন, কিন্তু এত বড় ভুল তিনি কেমন করে করলেন? কাল সকালে সে আগের মতো উৎভ্রান্ত চেহারায় ফিরেছিল হারুন। মুখ চোখ ফোলা, কপালে কালশিটের দাগ, জামায় রক্ত। ছেলের ভাঙাচোরা হতচ্ছাড়া চেহারা একটুও মমতা জাগায়নি। মাহমুদা ঠান্ডা শক্ত গলায় হারুনকে প্রশ্ন করলেন, আজও কি পুলিশ আসবে? হারুন বিছানায় বসে হাঁফাচ্ছে। মনে হয় প্রচণ্ড রোদ মাথায় নিয়ে দীর্ঘ পথের ম্যারাথন রেস শেষ করে এলো। দুর্বল হলেন না মাহমুদা? কিরে, কথা বলছিস না কেন? লাল চোখে রাগী চেহারায় ঝাড়া দিয়ে মুখ ফেরালো হারুন। কি বলবো? কি শুনতে চাও? শুনতে চাই আজও কি পুলিশ আসবে? জানি না। কেন জানবি না? তুই কি করেছিস তা তুই না জানলে আর কে জানবে? বিকট চিৎকার করে উঠল হারুন। যাও, তুমি সরে যাও। কাউকে সহ্য করতে পারি না আমি, কাউকে না। মাহমুদা ভয় পেলেন না, সরলেন না। এগিয়ে এসে হাত ধরলেন হারুনের। স্থির দৃষ্টি দিয়ে বিঁধলেন হারুনকে। বল, তুই কি করেছিস? তুই কি মানুষ খুন করেছিস? বল, কাকে খুন করেছিস? কেন খুন করেছিস? হারুনের হাত ধরে উন্মাদের মতো ঝাঁকুনি দিতে দিতে চিৎকার করে উঠলেন মাহমুদা। তার সারা শরীর কাঁপছে, যেন তিনি পাগল হয়ে গেলেন, যেন তিনি তার নিজের সন্তানকে খুন করতে উদ্যত হয়েছেন। মায়ের চেহারার দিকে তাকিয়ে ভয় পেল হারুন। তার বেপরোয়া উদ্ধত ভঙ্গিটি দুর্বল হয়ে ভেঙে গেল। আমি জানি না, আমি সত্যিই জানি না আমি কি করেছি। মাহমুদা আগের মতো উন্মাদ ভঙ্গিতে খামচে ধরলেন হারুনের কাঁধ। তোকে বলতেই হবে, বলতেই হবে কাকে খুন করেছিস। মা! হারুনের ডাক আর্তনাদ হয়ে ধাক্কা দিল মাহমুদাকে। কঠিন হাতের মুঠি খুলে গেল, ঝুলে পড়ল তার হাত। তখনই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল হারুন। আমি খুন করেছি, আমি খুন করেছি মা, নিজেকে খুন করেছি মা। প্রচণ্ড আবেগে মায়ের বুকে মুখ রেখে কেঁদে উঠল হারুন। আমি যে আর পারছি নে, তুমি আমাকে তোমার বুকে লুকিয়ে রাখো মা। ছেলেকে বুকে জড়িয়ে নতুন এক ভয়ে হিম হয়ে গেলেন মাহমুদা। তার ১৯ বছরের ছেলেটি ৫ বছরের শিশু হয়ে আশ্রয় খুঁজছে মায়ের বুকে। কান্নায় ফুলে ফুলে উঠছে। ওর ভেঙে পড়া ক্লান্ত দিশেহারা শরীর মায়ের বুকে হাজার বুলেটে ঝাঁঝরা করে দিচ্ছে। দিশেহারা চোখে চারদিকে তাকালেন মাহমুদা। কোথায় লুকিয়ে রাখবেন তার সন্তানকে তিনি? কোথায় খুঁজবেন নিরাপদ আশ্রয়? বুক কাঁপিয়ে নেমে এলো কান্না। হারুনকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন মাহমুদা। তারপর খুব আস্তে হারুনের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, কাঁদিস না বাবা, এসব ছেড়ে দে, সব ঠিক হয়ে যাবে। মুখ তুলল হারুন। ভয় পাওয়া অসহায় শিশুর মতো আঁকড়ে থাকলো মায়ের হাত। বিষণ্ণ ভেজা চোখে তাকালো মায়ের দিকে। কেমন করে ফিরবো মা? আমি যে জানি না। ওদের মধ্যে তুই আর যাস না, তাহলে যে আমি প্রাণে বাঁচব না। আবার দু হাতে হারুনকে বুকের মধ্যে চেপে ধরলেন মাহমুদা। কে বলল বাঁচবি না? আমি তোকে বাঁচাবো। কেউ পারবে না তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে। রাতে শান্ত হয়ে ঘুমোলো হারুন। দিনেও ঘরেই ছিল। দুপুরে এলো একটা গাড়ি, কয়েকজন যুবক। মাহমুদা তখন রান্নাঘরে। যখন তিনি ঘরে এলেন, হারুন নেমে যাচ্ছে। হারুন! পেছন থেকে ডাকলেন মাহমুদা। কোথায় যাচ্ছিস হারুন? ভাত খাবি না? আসছি মা, এখনই ফিরবো। তুমি আমার খাবার দিয়ে রেখো। তাড়াতাড়ি ফিরিস বাবা। মুখ ফেরালো হারুন। চিন্তা করো না মা, আজ আমি ঠিকই ফিরে আসব। টেবিলে মাথা রেখে কেঁদে উঠলেন মাহমুদা। ও ঘর থেকে রুনু ছুটে এলো। মা, মা কেঁদো না মা, ওঠো, এ ঘরে এসো। রুনুকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন মাহমুদা। সরে যা, আমি একাই যাব হারুনকে খোঁজ করতে। তাকে আমি ফিরিয়ে আনবো।
মাহমুদার উদ্ভ্রান্ত চেহারায় ভয় পেল রুনু। কোথায় যাবে মা তুমি? সব জায়গায়, থানায়, হাসপাতালে, রাস্তায়। রুনুকে ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে হেঁটে গেলেন মাহমুদা। রফিক এসে মাহমুদার হাত ধরলেন। পাগলামি করো না মাহমুদা, ও তো এরকম কত রাত বাড়ি ফেরেনি, তখন তুমি তো এমন করনি, আজ কেন করছো? সিঁড়ির সামনে লুটিয়ে বসে পড়লেন মাহমুদা। শোকার্ত মায়ের মতো কেঁদে উঠলেন। আজ যে সে ফিরতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল। হঠাৎ করে অন্ধকার ফিকে হয়ে এলো। বৃষ্টি ভেজা বাতাসে কেঁপে কেঁপে ভেসে এলো ভোরের আজান। নামাজ শেষ করে আলনা থেকে পাঞ্জাবি টেনে নিলেন রফিক। মাহমুদা জায়নামাজে পড়ে আছেন। রুনু এখনো দাঁড়িয়ে আছে বারান্দায়। ওকেই ডাকলেন রফিক। রুনু, আমার ছাতাটা দে। শুকনো মুখে ছাতা এগিয়ে দিল রুনু। সিঁড়িতে পা বাড়াতেই রুনুর পেছন থেকে ডাকে, বাবা, আমি কি আসবো? মেয়েকে দেখলেন রফিক। আধারে স্পষ্ট হয়ে মিশে আছে রুনু, যেন এক্ষুনি অদৃশ্য হয়ে যাবে। বুক লাফিয়ে উঠল ভয়ে। ফিরে এলেন রফিক। হাত বাড়িয়ে স্পর্শ করলেন মেয়েকে। তুই থাক। কথাটা বলেই ভয় পেলেন। তিনি কি ভাবছেন হারুন নেই? ভয়টাই তাকে তাড়িয়ে বের করল পথে। নোংরা কাদা উপচানো গলির মতোই ভোরটা নোংরা ঘোলাটে। ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে। দু একটা রিকশা ঘণ্টা বাজিয়ে চলে গেল। ভোরের ট্রেন অথবা লঞ্চের যাত্রী নিয়ে এলো হয়তো। গলির মুখে নোংরা ডাস্টবিনের পাশে খালি রিকশার জন্য দাঁড়ালেন রফিক। ডাস্টবিন ধুয়ে নোংরা পানির তোর নামছে পথে। উচ্ছিষ্ট কুড়ানো ভিখিরি মানুষটিও এখনো বসে। তার পাশে একদল কুকুর ভিজে ভিজে আবর্জনা খাটছে। পর্দা ঢাকা একটা রিকশা এগিয়ে এলো। হাত তুললেন রফিক। এই এই খালি। রিকশাটা থামল ঠিক রফিকের সামনেই। পর্দা সরে গেল। একটি যুবক লাফিয়ে নামল রিকশা থেকে। ধক করে উঠল বুক। পাঞ্জাবির কোনায় চশমার ভেজা কাঁচ মুছে নিলেন রফিক। হাত তুলে ডাকলেন, হারুন, হারুন, এই যে আমি এখানে। অন্য এক যুবক এলোমেলো পায়ে ভয়ার্ত ভঙ্গিতে এসে দাঁড়িয়ে গেল রফিকের সামনে। আপনি এখানে? আমি তো আপনার বাড়িতে যাচ্ছিলাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। চশমার কাঁচ আবার মুছলেন রফিক। আমি হারুনের বন্ধু, হারুনের খবর নিয়ে এসেছিলাম। ভেজা বাতাস শীতল স্পর্শে কাঁপিয়ে দিল হঠাৎ রফিককে। অস্পষ্ট জড়ানো কণ্ঠে বললেন, কি খবর হারুনের? কোথায় সে? যুবকটি মুখ ঘুরিয়ে তাকালো ডাস্টবিনে। তারপর বলল, হারুন কাল রাতে খুন হয়েছে। মুহূর্তে অচেনা যুবকের মুখ, বৃষ্টি ঝরা ময়লা ভোর, দুর্গন্ধময় ডাস্টবিন অদৃশ্য হল। বুকের প্রচণ্ড ব্যথার ঝাপটায় বাঁকা হয়ে গেলেন রফিক। বসে পড়লেন। অনেকক্ষণ পর মুখ তুললেন। তার পাশে কেউ নেই। কখন যেন চলে গেছে ছেলেটি। বৃষ্টি ভেজা খোলাটে ভোরে নোংরা পানি আর কাদায় বসে আছেন তিনি। সামনে পড়ে আছে একটা মরা বেড়ালের বাচ্চা। উঠে দাঁড়ালেন রফিক। তাকে যেতে হবে হারুনের লাশ আনতে। সারাদিন হাসপাতালের মর্গের সামনে বসে থাকলেন রফিক। হারুনকে নিয়ে যেতে হবে বাড়ি। লাশ পাওয়া গেল না। হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে মিনার বাড়িতে এলেন। এসে দাঁড়ালেন মেহমানে গমগমা বসার ঘরের দরজার সামনে। গতকাল রাতে সংঘর্ষের খবর ছড়িয়ে গেছে শহরে। খবর কাগজের প্রথম পাতায় বড় বড় হেডিংয়ে উঠেছে আহত নিহতের খবর নিয়ে সন্ত্রাসের সংবাদ। সেটা নিয়েই তুমুল আলোচনা চলছে মিনার বসার ঘরে। ট্রলি থেকে চা বিলি করছে মিনা। মেহমানদের দামি সিগারেটের ধোঁয়া ঘিরে রেখেছে ওকে। মিনার মুখটা স্পষ্ট করে দেখতে পেলেন না রফিক। দরজার কাঠে হাত রেখে ভাঙা গলায় অপরিচিত মানুষের মতো ডেকে উঠলেন, মিনা, মিনা, আমি এসেছি। মুহূর্তে নিস্তব্ধ হলঘর। সবার দৃষ্টি রফিকের দিকে। অবিশ্বাস্য, অপ্রত্যাশিত কেউ যেন এসে দাঁড়িয়েছে। মিনা এলো। ভাইজান, আপনি? মিনার স্বামী দেলোয়ার উঠে এলো। কখন এলেন?
রফিক জবাব দিলেন না। তার শূন্য দৃষ্টি মিনার নিশ্চিন্ত ঘরে। মিনার ছেলেমেয়ে ছুটিতে মা বাবার কাছে ফিরেছে। ওরা দাঁড়িয়ে আছে বাবার পাশে। রফিকের নীরবতা অস্বস্তি আর বিব্রতকর বাতাসের ঝাপটা দিচ্ছে সবাইকে। দেলোয়ার কথা খুঁজে না পেয়ে যেন বলল, আমি অনুমান করছিলাম এমন কিছু হবে। হারুন ইদানিং কোনো কিছুই মেনে চলছিল না, ভীষণ বেপরোয়া হয়ে উঠেছিল। মিনা ডাকল, ভাইজান চলুন, ও ঘরে বসবেন। রফিককে পাশের ঘরে বসালো মিনা। আতঙ্কিত প্রতীক্ষায় তাকালো রফিকের দিকে, যেন রফিক এখনই চিৎকার করে মিনা আর তার ভাসুরকে দোষারোপ করবেন। মিনা, মুখ তুললেন রফিক। তার দু চোখে ভিক্ষুকের করুণ অনুনয়। মিনা, আমি হারুনের লাশ ফেরত চাইতে এসেছি। জবাব দিল না মিনা। রহস্যজনকভাবে চলে গেল পাশের ঘরে। ফিরল তখনই, দাঁড়ালো রফিকের সামনে। ভাইজান, হারুনের লাশ এখন পাওয়া যাবে না। আমার ভাসুর জানিয়েছেন লাশ নিয়ে মিছিল হবে, জানাজা হবে। উঠে দাঁড়ালেন রফিক। বিকার তাড়িত পা ফেলে হাঁটলেন খুব এলোমেলো আর তাড়াতাড়ি, যেন চারপাশে ডাস্টবিন। দুর্গন্ধে দম আটকে আসছে তার। মিনা পেছন থেকে ডাকল, ভাইজান, হারুনের লাশ বাড়িতে এলে আমি আসবো দেখতে। দাঁড়িয়ে গেলেন রফিক। লাশ আসবে? কখন আসবে? কবে আসবে? মাথা নিচু করল মিনা। আমি জানি না। শূন্যতায় হাহাকারে নিস্তব্ধ হয়ে আছে বাড়ি। মাহমুদা পড়ে আছেন বিছানায়। 2-4 জন পড়শি এসেছিল শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে। তারাও চলে গেছে। রুনু বোবা হয়ে বসে আছে বিছানায়, মায়ের পাশে। থেকে থেকে উঠে বসছেন মাহমুদা, প্রলাপ বকছেন। কে আসছে? হারুন আসেনি? কখন আসবে? কখন আসবে হারুন? রফিক সাহেব উঠলেন, কোরআন শরীফ খুঁজলেন। ওপরতলা থেকে বাড়িওয়ালার মেয়ে এলো। 8টার খবরে হারুনের লাশ দেখা গেছে টিভিতে। বলল, এখন রাত 10টার খবর শুরু হবে, আপনারা কি দেখতে আসবেন? উঠে বসলেন মাহমুদা। কোথায় হারু? কখন আসবে? আমি যাব তার কাছে। খুব শান্ত স্থির ভঙ্গিতে স্ত্রীর হাত ধরলেন রফিক। চলো, হারুনকে দেখবে চলো, এখনই সে আসবে। বুকে ঝাপটা মারল ব্যথা। ব্যথাটা হারুনের জন্য। রফিক সাহেবের মনে হলো কত বছর যেন ছেলেটাকে দেখেননি তিনি। রুনুমাকে ধরে ধরে নিয়ে গেল ওপরতলায়। রফিক সাহেব এলেন তার পিছে। টিভি খবরের প্রারম্ভিক সঙ্গীত শুরু হয়ে গেছে। সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে। চমকে উঠলেন রফিক। কে আসবে? হারুন? যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেল প্রাণ। কোথায় কোথায় হারুন? রফিকের বিভ্রান্ত দৃষ্টি তন্ন তন্ন করে খুঁজছে সামনে। বাবা, মা, তাকিয়ে দেখো, ওই যে, ওই তো হারুন। রুনু ফুপিয়ে উঠল। কোথায় হারুন? হারুনকে তো খুঁজে পাচ্ছেন না রফিক। কে আসছে? কারা আসছে? মাহফুজ, জুয়েল, বাকি, বাবুল, আজাদ, ওই তো ওরা আসছে, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেল প্রাণ। হারুন তো আসে না। টোকা, মাইদু, দিলু, ওদের মতো হারুনও তো আর আসে না। আসবে না, কোনো দিন আসবে না। মাহমুদা ডুকরে কেঁদে উঠলেন। ফিরিয়ে দাও, আমার হারুনকে আমার বুকে ফিরিয়ে দাও। ভূমিকম্পের উন্মূল গাছের মতো দুলে উঠলেন রফিক। চিৎকারে কাঁপিয়ে তুললেন সবাইকে। খুলে দাও, সব কটা জানালা খুলে দাও, ফিরে আসতে দাও হারুনকে। ভাঙা জাহাজের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন রফিক। চিৎকার কান্না হয়ে গেল। হারুন, আমার একমাত্র ছেলে হারুন। মাটিতে গড়িয়ে পড়া তার দেহ নিঃশব্দ হয়ে গেল। বাইরে গুনগুন শব্দে হুঙ্কার দিল মেঘ। ভেজা গলির অন্ধকার বৃষ্টির ধারালো আক্রমণে ছিন্ন ভিন্ন হল।
ডাস্টবিনের পাশে আগের মতোই ভিজতে থাকলো মানুষ, কুকুর আর মরা বেড়াল।